প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজ 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। তাই এই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় যক্ষ্মা রোগ। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার এ.কে.এম. মুস্তফা হোসেন 1954 সালের 16 ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। স্যার, এই যে বিশ্ব যক্ষ্মা দিবস সারা পৃথিবীব্যাপী পালিত হচ্ছে, তার মানে হচ্ছে এই দিবসটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এক সময় আমাদের দেশে যক্ষ্মার প্রাদুর্ভাব এত বেশি ছিল এবং এটা এত দুরারোগ্য ব্যাধি ছিল যে বলা হতো যে যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা। এখন আমরা জানি যে যক্ষ্মা রোগের আধুনিক চিকিৎসা আছে এবং যক্ষ্মা ভালো হয় সময় মতো চিকিৎসায়। তো এই যে দিবসটা পালিত হচ্ছে, প্রতিপাদ্য বিষয়টা কি বা মূল স্লোগানটা কি? এই বছর স্লোগান হলো সবাই মিলে এক হলে যক্ষ্মা নিবারণ সম্ভব হবে সমস্ত বাংলাদেশে। সবাই মিলে এক হলে দেশ যক্ষ্মা মুক্ত হবে, এরকম একটা বিষয়। সবাই মিলে এক হলে যক্ষ্মা নিবারণ সম্ভব হবে। এটি কিভাবে, মানে সবাই মিলে বলতে কারা? সবাই মিলে সরকার এবং অপোজিশন লিডার্স অ্যান্ড নন লিডার্স, পলিটিক্যাল ম্যান, নন পলিটিক্যাল ম্যান, সমাজের বিভিন্ন স্থানীয় যারা সোশ্যাল লিডার্স আছে, যেমন মসজিদ ইমাম সাহেব, স্কুলের হেডমাস্টার সাহেব, কলেজের প্রিন্সিপাল সাহেব, টিচার্স, ইউনিয়ন কাউন্সিলের মনে করেন ইউনিয়ন কাউন্সিলের যিনি চেয়ারম্যান, মেম্বার্স, ওনারা ইনক্লুডিং পাবলিকস অফ দ্য সোসাইটি, সবাই মিলে আমরা যদি একত্র সম্মিলিতভাবে কাজ করি তাহলে যক্ষ্মামুক্ত দেশ গড়া সম্ভব। আসলে সম্মিলিতভাবে সবাই কাজ করলে যে কোনো সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব, সেই হিসেবে যক্ষ্মা নিবারণও সম্ভব আমরা তাই মনে করি। কিন্তু কিভাবে, মানে কি করলে যক্ষ্মামুক্ত হবে? কি করলে, যেমন আমরা যারা সমাজের যারা বিভিন্ন সেক্টরে আছি, সবাই যদি আমরা মানুষকে যক্ষ্মাটা কিভাবে মানুষের শরীরে যক্ষ্মা কিভাবে ছড়ায়, যক্ষ্মা জীবাণুটা অর্থাৎ একটা মানুষের কিভাবে যক্ষ্মা হয়, টিউবারকুলোসিস রোগটা হয়, এই সম্বন্ধে যদি আমরা মানুষকে যদি ধারণা দিতে পারি, তাহলে এই এডুকেশনটা যদি দিতে পারি কীভাবে যক্ষ্মা হয়, একজন মানুষের শরীর থেকে আরেকজনের শরীরে কীভাবে যক্ষ্মা জীবাণু ছড়ায়, বা সমাজে একটা লোক কীভাবে যক্ষ্মা আক্রান্ত হয়, এই এডুকেশন বা এই শিক্ষাটা যদি আমরা মানুষকে দিতে পারি বা এই সম্বন্ধে যদি মানুষকে সচেতন করতে পারি, তাহলে যক্ষ্মা থেকে আমরা পরিত্রাণ পাবো। অর্থাৎ কিভাবে যক্ষ্মা ছড়ায় বা একজন মানুষ থেকে আরেকজন মানুষ এটা ছড়িয়ে পড়ে বা আক্রান্ত হন একজন, সেটি যদি জানা যায় তাহলে প্রতিরোধ অনেক সহজ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই, একটু বলবেন কি যক্ষ্মা কিভাবে ছড়ায় একজন মানুষ থেকে আরেকজন? একজন মানুষ থেকে, মনে করেন একজনের যক্ষ্মা বা টিউবারকুলোসিসে একটা লোক আক্রান্ত, এখন তার এই কেসটা হলো, যক্ষ্মাটা দুই ধরনের কেস আছে, একটা হলো ওপেন কেস, একটা ক্লোজ কেস। ওপেন কেস হলো মানে একজনের হাসি কাশির সাথে অন্যজনের শরীর সরায়। তো একজন লোক মানে ওপেন কেসে সাফার করতেছে, তার টিউবারকুলোসিস আছে, তার পাশে যে একজন নামাজ পড়তেছে, বা একটা স্টুডেন্ট তার ওপেন কেস অফ টিউবারকুলোসিস আছে, পাশে একটা স্টুডেন্টের সাথে সে ক্লাস করতেছে, বা বাসে একজন যাত্রী যাচ্ছে, বা স্টিমারে বা লঞ্চে একজন যাত্রী যাচ্ছে, তার টিউবারকুলোসিস আছে, পাশে অনেক যাত্রী আছে। সে যদি জোরে হাসি দেয়, কাশি দেয়, তার হাসি কাশির থেকে পাশে যারা আছে তাদের সবাই টিউবারকুলোসিস হবে। অথবা একজনের টিউবারকুলোসিস আছে, সে যদি সবার সাথে এক জায়গায় বসে তার কেসটা যদি ওপেন হয়, সবসময় এক জায়গায় মিশে চলাফেরা করে, বা একই বিছনায় ঘুমায়, বা একই বাসায় থাকে, তাহলে তার টিউবারকুলোসিস হবে। এটা যদি ওপেন কেস বা ইনফেকশাস হয়। আর ক্লোজ কেস হলে সেটার সম্ভাবনা কম। তাহলে যারা ওপেন কেস, তিনি কি রাস্তাঘাটে চলাফেরা করবেন না? তিনি কি তার কাজে অফিসে কোথাও যাবেন না? মানে তিনি কিভাবে চললে এই যে ছড়ানোটা এটা একটু রোধ করা সম্ভব? এটা সম্ভব। তাকে প্রথম যদি উনি অন্তত অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ, যেটা টিবির অ্যাগেস্টে যে সমস্ত ওষুধ কাজ করে, অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ, সে স্টার্ট করে দিলে ড্রাগটা 3 সপ্তাহ পরে
3 থেকে 4 সপ্তাহ পরে তার স্পুটাম পজিটিভ নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ তার থেকে অন্যজনের শরীরে টিউবারকুলোসিস ছড়াবে না, তাহলে তাকে ওষুধ স্টার্ট করতে হবে ইমিডিয়েটলি। এবং 3 থেকে 4 মাস পরে সে নন ইনফেকশাস হয়ে যায়, অর্থাৎ তার কাশি কফ থেকে অন্যজনের শরীরে টিবি ছড়াবে না। ফার্স্ট তাকে মেডিসিন নিতে হবে। নেক্সট হলো তাকে মাস্ক পরে যেতে হবে যে কোনো জায়গাতে, যাতে হাঁচি কাশি দিলে অন্যের দিকে না ছড়াতে পারে। সবসময় বাইরে যখন যাবে তাকে মাস্ক বা মুখোশ একটা পরে যেতে হবে, তার হাসি কাশির থেকে যেন অন্যের শরীরে যেন অন্যের মুখে বা অন্যের বাতাসে যেন টিউবারকুলোসিস জীবাণুটা না ছড়ায়, সেটা বন্দোবস্ত করতে হবে। এমনকি যেখানে সেখানে থুতু কফ এগুলি না ফেলা, এটা হলো নাম্বার 1। আর যে কোনো জায়গায় সে থুতু কফ এগুলো যেন না ফেলে, বা যারা আগে বলা হয়তো এখনও বলা হয় সে যে প্লেটে করে খাচ্ছে, যে গ্লাসে করে পানি খাচ্ছে, বা যে প্লেটে করে সে ভাত খাচ্ছে বা নাস্তা খাচ্ছে, তারটা আলাদা রাখা উচিত আপ টু 3 to 4 উইকস অন্তত, অ্যাক্টিভ থাকা অবস্থায়, যখন ছড়ানোর পসিবিলিটি থাকে এই সময়। তো যক্ষা রোগ হলে তার লক্ষণ কি ধরনের হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা আরো শুনবো। যদি একটু বলেন তার আগে যে বাংলাদেশে যক্ষা রোগের এখন পরিস্থিতিটা কেমন? বাংলাদেশের যক্ষার বর্তমান যে একটা পরিস্থিতি, তার একটা ডাটা আমার কাছে আছে অ্যাট প্রেজেন্ট। এটা আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে একটা ডাটা হয় প্রত্যেক বছর, এই বছরকার যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এনটিবি, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামের যে একটা তারা ডাটা বাইর করে, সেই ডাটা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 1,97,000 লোক টিবিতে ভুগছে। ধরতে পারেন প্রায় 2 লাখ লোক টিবিতে বর্তমানে আক্রান্ত, টিউবারকুলোসিসে ডায়াগনোসড কেস, অলরেডি ডায়াগনোসড কেস এবং টিবিতে আক্রান্ত। তার মধ্যে 1,05,000 নতুন হয়েছে মানে বর্তমানে মনে করেন যার নতুন নিউ কেস, একেবারে আগে তার কখনো টিবি ছিল, নিউ কেস বলা হয় তাকে। বর্তমানে প্রায় 2 লাখ লোক টিউবারকুলোসিসে আক্রান্ত, অনেক দিন থেকে আক্রান্ত। তার মধ্যে প্রায় 1,50,000 নতুন, তার কখনো টিবি ছিল না, তার নতুন হয়েছে। আর তার মধ্যে এই যে কেসগুলোর ভিতর এমডিআর টিউবারকুলোসিস 10,000, মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স টিউবারকুলোসিস, মানে যাদের কোনো ওষুধেই কাজ করে না, কোনো ওষুধেই যাদের কাজ করে না। আর বলা হয়েছে আমাদেরকে যে ডাটা আছে সেই ডাটাতে বলা হইতেছে প্রত্যেক বছরে বাংলাদেশে এখন বর্তমানে 45,000 লোক প্রত্যেক বছর মারা যায় যক্ষা রোগে। আর প্রতি 8 মিনিটে একজনের প্রতি 8 মিনিটে একটা যক্ষা রোগী মারা যাচ্ছে, এবং প্রতি 2 মিনিটে একজন যক্ষা রোগে আক্রান্ত হচ্ছে। স্যার, এই যে তথ্য আপনি দিলেন, এটা এখন যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং যত কার্যকর চিকিৎসা আছে তার সঙ্গে এই ডাটা সংগতিপূর্ণ নয়, নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। আপনার কি মনে হয় যে এই আধুনিক যুগে এত কার্যকর চিকিৎসা পদ্ধতি থাকার পরেও যক্ষা রোগে এত মানুষ মারা যাচ্ছে কেন? মারা যাচ্ছে মানে এটা কারণ হলো ডাটা ঠিকই আছে, এবং আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স ঠিকই আছে, এবং এই আধুনিক চিকিৎসা পদ্ধতিও ঠিকই আছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে মারা যাওয়ার কারণ হলো মানুষ ঠিকমতো টিউবারকুলোসিস ওষুধ দেয় না। যেমন বলা হয়েছে যার স্পুটাম পজিটিভ নিউ কেস, তাকে শর্ট কোর্স অ্যান্টি টিউবারকুলোসিস থেরাপি, তাকে অন্তত মিনিমাম 6 মান্থ নিতে হবে। আমাদের দেশে অনেক লোকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা এই 1 মাস 2 মাস নেওয়ার পর দেখে যে তার সিমটমস নাই। টিউবারকুলোসিস যেসব সিমটমস আছে, সে মনে করে আমি ভালো হয়ে গেছি, তখন আর সে টিউবারকুলোসিস সে ট্রিটমেন্ট নেয় না, নিজে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এবং দিস ইজ দ্য মেইন কজ। আর এটা হলো মোস্ট কজ, 90% কেস। আর 10% কেস হয়তো তার কোমরবিডিটির সাথে অন্য অসুখ থাকতে পারে। মানে একজন লোক টিউবারকুলোসিস আছে, তার সাথে তার ডায়াবেটিস মেলাইটাস আছে। তো ডায়াবেটিস মেলাইটাস যতক্ষণ পর্যন্ত সে কন্ট্রোল না করবে, টিউবারকুলোসিস ওষুধে কোনোদিন কাজ হবে না। দেখা যাচ্ছে যে তখন লোকটা মারা যাচ্ছে, ডায়াবেটিস কন্ট্রোল করতেছে না, এটা করতেছে না। তার সাথে তার ইমিউনোসাপ্রেসড আরও অনেক কন্ডিশন আছে বডিতে, ইমিউনোসাপ্রেসড অনেকগুলো ডিজিজ আছে, সেগুলো তার এখন বলা সম্ভব না, সেগুলো হয়তো কন্ট্রোল করতেছে না। আবার অনেকে হয়তো টিউবারকুলোসিস আছে কিন্তু সে আন্ডার নারিশড, মেল নারিশড, আনহাইজেনিক পরিবেশ আছে, পুয়ার ক্রাউডিং, পুয়ার ভেন্টিলেশন, ওভার ক্রাউডিং সোসাইটিতে আছে, সেখানে সে ওষুধ ঠিকমতো নিতেও পারছে না। তার ওগুলোর থেকে তাকে ইয়ে করতে হবে, তার প্রপার হাইজিন মেনটেন করতে হবে, প্রপার নিউট্রিশন মেনটেন করতে হবে, পুয়ার ক্রাউডিং, ওভার ক্রাউডিং তাকে অ্যাভয়েড করতে হবে। মানে পুষ্টি ঠিক না থাকলে চিকিৎসায় এককভাবে খুব বেশি উপকার করতে পারবে না। তাকে প্রপার নিউট্রিশন এবং প্রপার হাইজিন প্লাস প্রপার ভেন্টিলেশন সে যদি বদ্ধ করে থাকে, যেমন আমাদের এখানে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো তো বদ্ধই থাকে প্রায়, এদের মধ্যে কোনো ক্রস ভেন্টিলেশন নাই,
ভালো প্রপার অক্সিজেন, অনেক ভালো ফ্যাক্টরিও আছে, ফ্যাক্টরি ভালো ভালো ফ্যাক্টরি অবশ্যই আছে অনেকগুলো। আমি ভালো ফ্যাক্টরিগুলোর কথা বলতেছি না, খারাপ এই জায়গা বিভিন্ন জায়গায় অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বানায়, দেখা যায় একসাথে বসে, বা অনেকগুলো টেইলারিং ফ্যাক্টরি বানায়, অনেকে বসে কাজ করতে, কোনো অন্ধকার, সাথে ড্যাম, ওখানে কোনো ইয়ে নেই, ভেন্টিলেশন নেই। শহরের বস্তি এরিয়াগুলো, ইসলাম এরিয়াতে ওগুলো বেশি হয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এখন ইদানিং অনেক ডেভেলপ, অনেক উন্নত, সেখানে ইদানিং এটার ইনসিডেন্স অনেক কমে গেছে। আগে গার্মেন্টসের টিভি অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে। স্যার, এই যে এই বছরের এই দিবসে যে প্রতিপাদ্য, সেটা হলো সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করলে যক্ষ্মা প্রতিরোধ সম্ভব। তো আপনি খুব সংক্ষেপে কি পরামর্শ দেবেন প্রতিরোধের জন্য? প্রতিরোধের জন্য মানে প্রথম মানুষকে এডুকেশন দিতে হবে, ওই যে যক্ষ্মাটা কীভাবে ছড়ায় সেটা বলতে হবে, সেটা মানুষকে দিতে হবে। 2 নম্বর হলো মানুষ যে জায়গায় থাকে সেখানে যেন ভেন্টিলেশন, প্রপার ভেন্টিলেশন যেন হয়, স্যাঁতস্যাঁতে রুম যেন না হয়, ওভার ক্রাউডিং যেন না হয়, পুয়ার হাইজিন যেন মেনটেন না হয়, তারপর প্রপার নিউট্রিশন যেন মেনটেন হয়। আর যক্ষ্মার যে সমস্ত সিমটম আছে এগুলো, সবচেয়ে বড় কথা হলো যক্ষ্মার যে সিমটম এটা মানুষকে জানাইতে হবে। সিমটম হলে সাথে সাথে যেন ডাক্তারের কাছে যায় পরামর্শ। এখন যত সিমটমগুলো আমি বলতেছি, যেমন একজন লোকের যদি 3 সপ্তাহের বেশি কাশি হয়, তার প্রত্যেকদিন ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, রাতে তার প্রত্যেকদিন বিকালে তার জ্বর আসবে, তার সোয়েটিং হইতেছে রাত্রে, এবং দিন দিন ওজন কমে যাচ্ছে, এবং তার খাওয়ার রুচি কমে যাচ্ছে, তখন তাকে সন্দেহ করতে হবে, সাসপেক্ট করতে হবে যে আমার মনে হয় টিউবারকুলোসিস আছে। তখন স্ক্রিনিং করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যা টিউবারকুলোসিস আছে কিনা। এটা হলো ফার্স্ট ফ্যাক্টর। এবং যদি চিকিৎসক রোগ নির্ণয় করেন যে টিউবারকুলোসিস আছে, তাহলে আপনি যেটি বলছিলেন যে পূর্ণ মাত্রার চিকিৎসা যথাযথভাবে নিতে হবে। হ্যাঁ, যখন স্ক্রিন টেস্ট করা হলো, টেস্ট করার পর মানে টেস্টের মধ্যে এই টেস্টগুলো করা, মনে করে স্পুটাম টেস্ট করা, 3টা স্যাম্পল, স্পুটামে যদি টিউবারকুলোসিস পেয়ে গেল তাহলে তো অবশ্যই সে টিবি রোগীতে ভুগতেছে, টিবি পেশেন্টটি রোগে ভুগতেছে। আচ্ছা, স্পুটাম পজিটিভ পেলে সে টিউবারকুলোসিস ডিজিজে সাফার করতেছে। স্পুটাম না হলে তাহলে আমরা এক্সরে করি, এক্সরে করলে অবশ্যই টিবি। স্যার, তার মানে হচ্ছে আপনার রোগ নির্ণয় করার পরে একজন রোগী যেন পূর্ণ মাত্রার যথাযথ চিকিৎসা গ্রহণ করে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই চিকিৎসা বন্ধ না করে, সেটি মানবে আশা করি সবাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে যক্ষ্মা রোগ নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো শোল্ডারের একটা মুভমেন্ট। শোল্ডারের এই মুভমেন্টটা আমরা দেখাবো হচ্ছে ট্রাইসেটের মাধ্যমে। এর আগে আমরা দেখেছিলাম সুপার সেট, আমরা ট্রাইসেট করছি। রিজনটা হচ্ছে এই, কারণ শোল্ডারের মুভমেন্টগুলো সুপার সেট মারা হচ্ছে, আপনি যে ট্রাইসেট করে মারেন তাহলে বেশি কাজ হয়। আর বেসিক্যালি আপনি যদি ইন্ডিভিজুয়ালি মারেন ইয়ার এক্সারসাইজগুলো, শোল্ডারের মুভমেন্টগুলো, তাহলে আসলে কাজ হয়। কিন্তু যেটা হয় আপনার প্রোগ্রামটা অনেক ই হয়ে যায়, লেন্দি হয়ে যায়। এবং শোল্ডারে অনেক সময় দেখা যায় যে ইগোয়েস্টিক মেন্টালিটির জন্য শোল্ডারে ইঞ্জুরিটা বেশি হয়। ইঞ্জুরি যাতে না হয় এবং শোল্ডারে যাতে ম্যাসিভনেস এবং কাজটা খুব ভালোভাবে আসে, এই জন্য আমরা বলি যে শোল্ডার মাসলটা কয়েকদিন পর আপনি ট্রাইসেটের মাধ্যমে করেন। ট্রাইসেটের মাধ্যমে করলে যে জিনিসটা হয়, আপনার শোল্ডার মাসলটা অবভিয়াসলি এই অবস্থায় চলে যায়, ফ্যাটিক অবস্থায় চলে যায়, ডেভেলপমেন্টে হয়, এবং সেই পরিমাণ হেভি ওয়েট আপনাকে কী করতে হয় না, নিতে হয় না। কিন্তু আপনি ভিজিবল চেঞ্জটা একই হারে আপনি পাবেন, প্লাস আপনার টাইমটাও অনেক লাগবে, কম লাগবে। তবে ট্রাইসেট মারার জন্য যে জিনিসটা প্রথমে করবেন, আপনি এক্সারসাইজগুলো আগে ইন্ডিভিজুয়ালি করবেন, করার পরে ফর্মটাকে ঠিক করে নেবেন। ফর্মটা যদি ঠিক থাকে তবেই আপনি ট্রাইসেটে এতে আসবেন, আগে কিন্তু আসবেন না। এখন দেখেন যে শোল্ডারের ট্রাইসেটটা কীভাবে আমরা মারব। ওকে, প্রথমে আপনি মারবেন হচ্ছে ডাম্বল প্রেস। ওকে, আমরা এর আগে যেটা মেরেছিলাম মিলিটারি প্রেস, সেটারই একটা ভেরিয়েশন। রিজনটা হচ্ছে মিলিটারি প্রেস অনেক সময় আপনার ইঞ্জুরি হয়, এটাতে ইঞ্জুরি হওয়ার কোনো চান্স নেই, আপনি ইজিলি এক্সারসাইজটা করতে পারবেন। ইয়েস, যখনই এই এক্সারসাইজটা শেষ হবে, ধরুন 12 থেকে 15 রিপিটেশন যখন আপনার শেষ হবে, তখনই আপনি এটা রেখে দেবেন, প্রেসটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে ল্যাটারাল মুভমেন্টে। ট্রেডিশনাল যেটা আমরা বলবো হচ্ছে সাইড ল্যাটারাল রেজ। ওকে, গো। ইয়েস, অলওয়েজ জিনিসটা কন্ট্রোল ইয়েতে করবে, মোশনে করবে। অনেকে দেখা যায় যে রকিং মোশনে করে। রকিং মোশনে করতে গেলে যে জিনিসটা হবে, আপনার লোয়ার ব্যাকে একটা ইঞ্জুরি হবে, শোল্ডার মাসেলে খুব একটা হবে না, কাজ হবে না। যখনই আপনার ল্যাটারাল রেসটা শেষ হয়ে যাবে, তখনই আপনি চলে যাবেন ইয়ের জন্য, শ্রাগের জন্য। শ্রাগের যে জিনিসটা হবে, আপনার শোল্ডার এবং ডেলস মাসেল একই সাথে আপনার কাজ করবে। ওকে, গো। ইয়েস,
অনেক সময় শ্রাগ করার সময় অনেকে দেখা যায় যে শোল্ডারের মাসলটা অথবা রোটেটার কাপটা সে রোটেট করে অথবা মুভমেন্ট করে অথবা রোটেশন করে, এই ধরনের কোনো আপনি করবেন না, মুভমেন্ট আপনি করবেন না। করলে পরে যে কোনো মুহূর্তে আপনার রোটেটার কাপে একটা ইনজুরি হওয়ারই থাকবে, চান্স থাকবে। ওকে রাখেন। ওকে, এই 3টা এক্সারসাইজ মিলে হচ্ছে একটা সেট, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইসেট। এটাতে যে জিনিসটা হবে, যখনই আপনি ডাম্বেল প্রেসটা মারছেন তখন আপনার শোল্ডারের ম্যাসিভনেসটা বাড়ছে, মাস্কুলারিটি বাড়ছে। যখন আপনি রেসটা করছেন তখন যে জিনিসটা হচ্ছে আপনার শেপিংটা হচ্ছে ভালোভাবে। এরপর যখন আপনি শ্রাগটা মারছেন তখন আপনার শোল্ডারের যে হর্নসগুলো, সাইডের যে ভিজিবিলিটিটা, সেই ভিজিবিলিটিটা হচ্ছে। তার মানে কি একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি 3টার রেজাল্ট একই সাথে পাচ্ছেন এবং টাইমও আপনার লাগছে খুব কম, এবং বেশি ওয়েট আপনি কী করতে হবে না, নিতে হবে না। অল্প ওয়েটের মাধ্যমে আপনি ভিজিবল চেঞ্জটা পেয়ে যাবেন। তবে শোল্ডার মাসেলের যে জিনিসটা, যে কোনো এক্সারসাইজ করতে নিলে কিন্তু শোল্ডারের সেকেন্ডারি মাসেল হিসাবে এই জিনিসটা আপনার একটু ইয়েতে লাগে, প্রেশার পড়ে। যে কারণে আপনার শোল্ডারের কোনো মুভমেন্ট আপনার 5 থেকে 6 সেটে কখনোই যাবেন না, 3 সেটে ইনাফ। যদি মনে করেন যে কোনো কারণে আপনার শোল্ডার মাসেলটা একটু ল্যাগিং অবস্থায় আছে, তাহলে আপনি 5 সেট মারতে পারেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম, 5 সেটের বেশি কখনোই আপনি যাবেন না। প্রিয় দর্শক, হঠাৎ যদি মলদ্বার দিয়ে রক্ত পড়ে, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে করণীয় কি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। মলদ্বারের রক্তক্ষরণ রোগীদের একটি কমন উপসর্গ, যেটা আমাদের কাছে অনেক সময় রোগীরা নিয়ে আসেন। রক্তক্ষরণ হওয়ার জন্য একটা কারণ হতে পারে হঠাৎ করে রক্তক্ষরণ হতে পারে, অথবা কারো অনেক দিন ধরে রক্তক্ষরণ হচ্ছে। 2 ধরনের সিমটম নিয়ে আসতে পারেন। হঠাৎ করে রক্তক্ষরণ হওয়ার একটা কারণ হতে পারে আঘাত পাওয়া, অথবা কোনো কারণে কনস্টিপেশন হলে সেটার জন্য মলদ্বার ছিঁড়ে গিয়েও রক্তপাত হতে পারে। আর যারা অনেক দিন ধরে এই সিমটম নিয়ে ভুগছেন, তাদের একটা কারণ হতে পারে খাদ্যনালীতে যদি কোনো ডিজিজ থাকে, সেটার একটা সিমটম হতে পারে এই রক্তপাত হওয়াটা। এই জন্য এই ব্যাপারে সবাইকে কেয়ারফুল হতে হবে। আর স্পেশালি আমাদের দেশে মহিলারা এই ব্যাপারটাতে সংকোচ বোধ করেন এবং ডাক্তারদের কাছে যেতে চান না, কিন্তু এটা খুবই জরুরি। এরকম যদি কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা অনেকে এইসব চিকিৎসার জন্য কোয়াকদের কাছে যান বা ডাক্তারের কাছে না গিয়ে অন্যদের কাছ থেকে হেল্প নেন, যেগুলো আলটিমেটলি পেশেন্টকে হেল্প করতে পারেন না, বরং তাদের অপচিকিৎসার শিকার হন। তো এরকম যদি অসুবিধা হয়, আপনারা অবশ্যই বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আর যাদের কনস্টিপেশনের সমস্যা আছেন, ওনারা কিছু হোম রেমেডি ইউজ করতে পারেন। আর প্রচুর পরিমাণে পানি খাওয়া, দিনে 1 থেকে 2 লিটার, শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া, এবং ইসবগুলির ভুসি খেতে পারেন পানির সাথে মিশিয়ে। তখন আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং সবচেয়ে ভালো হচ্ছে এই সমস্যার জন্য একজন বিশেষজ্ঞ সার্জন, স্পেশালি কোলোরেক্টাল সার্জনের সাথে যোগাযোগ করা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন, কারণ রাতেই মুখের ভেতর ব্যাকটেরিয়া ক্ষতিকর কাজ বেশি করে থাকে। আর সকালে দাঁত ব্রাশ করা উচিত নাস্তার পর। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস যেটি জেনেটিক, সেটিকে যদি এটিকে পুরোপুরি দূর তো করা যাবে না। এটা হাইপারটেনশন, ব্লাড ডায়াবেটিস এর মতো একটি অসুখ, যেটিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, যেটির থেকে অনেক কিছু পরিহার করলে ধুলাবালি, ঠান্ডা এবং ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার, বিশেষ করে যেমন হঠাৎ গরম থেকে এসে আপনি ঠান্ডা পানি না খেলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে, সেখান থেকে অ্যালার্জি হতে পারে। আমি বলছি যে ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটিকে পরিহার করা উচিত। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।